নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা। এই মুহূর্তে আমরা সোনারপুর বার্তার সঙ্গে সরাসরি পেয়ে গেছি সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ মহাশয়কে। যথারীতি 2024-এর লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়ে গেছে এবং সেই ফলকে সামনে রেখেই পরবর্তী নির্বাচনের আগে সংগঠনে আরও কী কী কাজ করা প্রয়োজন বা সংগঠনকে মজবুত করার ক্ষেত্রে আরও কী কী করা প্রয়োজন বলে তিনি মনে করছেন, সে সমস্ত বিষয়ে আজ সরাসরি আমরা তার কাছ থেকেই জেনে নেব। প্রথমে সোনারপুর বার্তায় আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, এই যে 2024-এর লোকসভা নির্বাচনে অন্যান্য রাজ্যের কেন্দ্রের মতো যাদবপুরের লোকসভা কেন্দ্র সায়নী ঘোষ 2,58,000 ভোটে জয়লাভ করেছেন, এতে কতটা আনন্দিত? আনন্দিত বলতে আনন্দ তো আর মানে ভাষার প্রকাশ করা যাবে না, এতটাই আনন্দিত। কিন্তু তার সাথে তার থেকে বেশি দুঃখিত এই কারণে, আমাদের এই 1 নম্বর ওয়ার্ডটা আমরা কিন্তু 119 ভোটে হেরে গেছি, যেটা আমাদের কাছে সায়নী ঘোষ 2,58,000 ভোটে জিতলো, কিন্তু এখানে আমার কন্ট্রিবিউশন নীল। এটা আমি মেনে নিতে পারছি না। তার কারণ একটাই, দেখুন 24 ঘন্টাই মানুষের সঙ্গে থাকে, 24 আওয়ার্স আমার ফোন খোলা, সকাল থেকে রাত পর্যন্ত যখন খুশি আমার বাড়িতে লোক আসে। যে কোনো পরিষেবার জন্য কাউকে 2 মিনিট বসে থাকতে হয় না। ওয়ার্ডে অনেক প্রতিকূলতা রয়েছে, যেমন ওয়ার্ডের ডেভেলপমেন্টের বিরাট প্রবলেম আছে। পৌরসভা সেরকম মানে আর্থিক অবস্থা ছিল না বলে আমি 2 বছর হয়েছে কাউন্সিলর হয়েছে। রাস্তাঘাটগুলোর অবস্থা মারাত্মকভাবে খারাপ। ওয়ার্ডে প্রায় 70% এলাকায় আলোর ব্যবস্থা নেই, সিট ফেস নেই বলে পৌরসভা আলো দিতে পারছে না। বা একটু বৃষ্টি হলে 3 দিন 4 দিন 7 দিন জলের তলায় থাকে। বালিয়ার একটা বৃহত্তর অংশের মানুষ, তার সঙ্গে আবার যোগ হয়েছে শ্রীনগরের মানুষ। ড্রেনেজ ব্যবস্থাটা সেরকমভাবে মানে 15 ড্রেন ছিল বলে জল সেভাবে যাচ্ছে না বলে জল জমে যাচ্ছে। এরকম প্রচুর প্রতিকূলতা ছিল। তা সত্ত্বেও আমরা কি কারণে ছিল এগুলো? তো 2 বছর সময়ে এগুলো কেন মেরামত করা গেল না? এর জন্য হিউজ পরিমাণ অর্থের প্রয়োজন। সেই অর্থ আমাদের পৌরসভায় এই মুহূর্তে নেই, সেই জায়গা থেকে হয়ে ওঠা সম্ভব হয়নি। তারপরেও এটা কোনো এক্সকিউজ নয়, এগুলো একটা কারণ, কিন্তু এটাই সমস্ত কারণ নয়। আমরা সবথেকে বড় সমস্যা এখানে যেটা, এই 1 নম্বর ওয়ার্ডটা একটু বর্ধিষ্ণু এলাকা। এখানে প্রায় 280টার মতো ফ্ল্যাট রয়েছে আর 8টার মতো কমপ্লেক্স আছে। এই ফ্ল্যাটের ম্যাক্সিমাম বাড়িতেই হয় বয়স্ক ভদ্রলোক ভদ্রমহিলা, নয় লোকজন কম। তার জন্য তাদের সঙ্গে প্রপার কমিউনিকেশন আমাদের হয়ে ওঠেনি। এটা আমাদের ব্যর্থতা। তারা যে কোনো কারণেই হোক, সেটা আনসিকিউর ফিল করে বলে সেরকমভাবে ওরা কথাবার্তা বলতে চায় না। হ্যাঁ, কাউন্সিলরদের সাথে হলে পরেও মন খুলে সব কথা সবসময় বলে না। আমরা যেচে ইনসিকিউরিটি বলতে না, এখন ব্যাপারটা কি জানেন তো, মানুষের মন তো ভাবে যে কি বলতে কি বলবো, তা কি মনে করে যদি আমাদের কোনো সমস্যা হয়। হ্যাঁ, আমরা মানুষকে বারবার অভয় দেওয়ার চেষ্টা করি যে আপনাদের মনের কথা খুলে বলুন। আমরা কিন্তু আপনাদের জন্যই। আমি এই ওয়ার্ডে সেপ্টেম্বর মাসে যখন আমাদের সরকার চালু করলো যে জেনারেল মানুষদের জন্য বার্ধক্য ভাতা, আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে ফর্ম ফিল আপ করে দিয়ে এই ভাতা যাতে তারা পায় তার ব্যবস্থা করেছি। তার মধ্যে 95% ওপর মানুষের নাম চলে এসছে। সরকার নতুন করে তাদেরকে ভাতা দেওয়া শুরু করবে, আমরা এই কাজগুলো করেছি। লক্ষ্মীর ভাণ্ডার, যতবার দুয়ারে সরকার ক্যাম্প হয়, তাছাড়া সারা বছর ধরে আমরা মানুষকে এই পরিষেবাগুলো দিই। তা সত্ত্বেও আমাদের সবথেকে বড় ব্যর্থতা, প্রায় 1900 মানুষ এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। তা সত্ত্বেও মুখ ফিরিয়ে রইল, এর কারণ এটা একটা এফেক্ট। আপনি বলতে পারেন যে এই লক্ষ্মীর ভাণ্ডার বা এই যে এটার একটা বৃহত্তর অংশের মানুষ কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, তার ফল কিন্তু আমরা ভোট বাক্সে পেয়েছি। ঠিক আছে, আমার ওয়ার্ডেরও প্রচুর মানুষ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে। হ্যাঁ, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো তাদের হয়তো আস্থা অর্জন করতে আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আগামী দিনে আমাদের এগুলো যেখানে যেখানে আমরা অলরেডি স্কুটিনি শুরু করে দিয়েছি, কোথায় কোথায় কী সমস্যাগুলো ছিল, কিছু লোকাল ইস্যু ছিল, লোকাল ইস্যুগুলো একটা বড় আকার ধারণ করেছে সেগুলো। হ্যাঁ, যেমন এই রাস্তাটা, এই যে খালপাড়ের যে রাস্তাটা,
এই রাস্তাটা চওড়া, প্রত্যেক দিন জ্যামজট হয়, এটাকে একটু চওড়া করার চেষ্টা করেছিলাম আমরা। চওড়া করতে গিয়ে পাশে কিছু ইয়ে আছে, মানে বাড়িঘর আছে, এমনি এটা জমিটা যদিও সরকারি জমি, তার উপরেই। তা সেটা নিয়ে তাদের মনে হয়েছে যে বোধহয় তাদের বোধহয় উচ্ছেদ করে দেওয়া হবে বা কিছু, এর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। মানুষের অসুবিধার জন্য যেগুলা নিত্য নৈমিত্তিক যানজট হয় বলে রাস্তাটা আমরা চওড়া করতে গেছিলাম, সেটা তারা সেটা হয়তো অন্যভাবে নিয়েছে। এই তাদেরকে রাস্তা আশ্বাস দেওয়া হয়নি এটা যে তাদেরকে উচ্ছেদ করা হবে না, এটা তাদেরই সুবিধার জন্য করা তাদেরকে হচ্ছে? বহুবার আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের ওয়ার্ডটা যে ওয়ার্ড হারার কথা না, কারণ যে পরিষেবা আমরা মানুষকে দিই, আমাদের মানে বলতে দ্বিধা নেই, ফোন করলে ফোন পায় না এমন কোনো মানুষ নেই। ওয়ার্ডের সমস্ত মানুষের কাছে আমার ফোন নাম্বার আছে, এবং যে কোনো সমস্যা মানুষ যদি ফোন করে আমরা আমাদের যথাসম্ভব চেষ্টা করি সেটা মিটিয়ে ফেলার। তারপরেও আমরা সেই বিশ্বাসযোগ্য করতে পারিনি, এটা আমাদের দুর্বলতা বলতে পারেন। আগামী দিনে আমাদের নতুন করে তৈরি হতে হবে। 2026-এর বিধানসভা ভোট, এটা আমাদের কাছে একটা মানে বলতে পারেন যে এই যে আমরা যে হেরেছি, এটা আমার নিজের কাছে আর লজ্জা। এই লজ্জার এটা দূর করার জন্য আমাদের কাছে একটাই উপায়, 2026-এর এই ওয়ার্ড থেকে একটা বিরাট মার্জিনে আমাদের বিধায়ককে এখান থেকে জয়লাভ করানো। এটা আমাদের এখন এই মুহূর্তে এটাই মানে এক এবং একমাত্র আমাদের লক্ষ্য। আচ্ছা, এই যে একাধিক পুকুর ভরাটের অভিযোগ আছে, এটাও কি কোথাও গিয়ে বাধা হয়ে না, আমাদের দাঁড়িয়েছে? ওয়ার্ডে এরকম কোনো অভিযোগ আজ পর্যন্ত পড়েনি, আমাদের নজরেও আসেনি। আমাদের ওয়ার্ডে পুকুর সেরকম নেইও, আর পুকুর ভরাটের কোনো আমাদের ওয়ার্ডে এরকম কোনো নেই। একটা মানুষ এসে বলতে পারবে না যে কাউন্সিলর বিরুদ্ধে ক্ষোভ আছে। আর যে অবৈধ নির্মাণেরও বিভিন্ন অভিযোগ ওঠে, মানুষেরই অভিযোগ অবৈধ নির্মাণ হচ্ছে বা বেআইনিভাবে জমির চরিত্র বদল হচ্ছে, তো এই কারণেই কি মানুষ কোনোভাবে মুখ ফিরিয়ে নিচ্ছে আপনাদের থেকে? না, এটা আমরা বলতে পারবো না, তার কারণ কি জানেন তো, অবৈধ নির্মাণটা যদি হয় তার যে কমপ্লেন সেটা পৌরসভায় জমা পড়লে পৌরসভা যথাযথ ব্যবস্থা নেয়। আপনার ওয়ার্ডের ক্ষেত্রে তো সেটা দেখার দায়িত্ব আপনার উপরেই থাকে না? অবশ্যই যেটা আমাদের নজরে আসবে নিশ্চয়ই সেটা আমাদের দেখার দায়িত্ব। এখনো পর্যন্ত তাহলে নজরে আসেনি বলছে? আমাদের কাছে সেরকম কোনো কমপ্লেন কেউ করেনি। আর যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি রাস্তার বেহাল অবস্থা হয়ে রয়েছে, সেগুলো এতদিন ধরেও হলো না, এর পরবর্তী ভোট আসছে, তার আগেও যদি না না, হয় তাহলে- ইতিমধ্যে আমাদের বিধায়ক মাননীয় শ্রীমতী বিদ্যুৎ বেগম মহাশয় নিজে উদ্যোগ নিয়ে আমাদের ওয়ার্ড শুধু না, বিভিন্ন ওয়ার্ডে উনি প্রচুর রাস্তা স্যাংশন করিয়েছেন। এই ভোট ছিল বলে কাজকর্মগুলো করানো যায়নি। ভোটের পর অনেক কাজই শুরু হবে। উনি ওনার নিজস্ব উদ্যোগে, দেখুন সরকারি কাজ তো, তারা নির্দিষ্ট নিয়মে চলে, তা শুরু হয়ে যাবে তাড়াতাড়ি। ইতিমধ্যে আমাদের বিধায়ক আমাদের এই খালপাড়ে দেখবেন 3টে ব্রিজ আছে, মণ্ডলপাড়া, সর্দারপাড়া আর প্রামাণিকপাড়ার 3টে ব্রিজ, আর এইখানে 4টে এই পৌরসভার সামনে। এই ব্রিজগুলো মাঝে মধ্যে ভেঙে যায়, তা এগুলো আমাদের মতো করে সারিয়ে কারণ মানে কি? ভেঙে যায়, কাঠের ব্রিজ তো নষ্ট হয়ে যায়, কাঠ পচে যায়, তাই এইসব কারণে ভেঙে গেলে মানুষের অসুবিধা হয়। একটা বাচ্চা পড়েও গেছিলো, তা আমরা আমাদের সামর্থ্য মতো সেগুলি কী করি, সারিয়ে দিই। তা আমাদের বিধায়ক কিন্তু এই সমস্যার বুঝতে পেরে নিজেই দায়িত্ব নিয়ে ইতিমধ্যে 2টো ব্রিজ কিন্তু স্যাংশন করিয়ে দিয়েছেন, সেটা কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। এছাড়াও সোনারপুর উত্তরেও আরও বেশ কয়েকটি ওয়ার্ড, 6টি ওয়ার্ড পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, 6টি ওয়ার্ডে। তো সব ক্ষেত্রেই কি এই কারণগুলোই মনে করেন দেখুন, আপনি? লোকাল ইস্যু একটা থাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। দেখুন, সমস্ত পৌরপিতা পৌরমাতারাই তাদের যথাসম্ভব চেষ্টা করে ওয়ার্ডটাকে ভালো রাখার, ঠিক আছে। তারপরে জনতা জনার্দন ওনারাই শেষ কথা, ঠিক আছে। কোনটা কীভাবে ওনারা নেবেন, ঠিক আছে, সেটা তো সম্পূর্ণ ওনাদের ওপরেই। তা সে জায়গায় দাঁড়িয়ে নিশ্চয়ই প্রত্যেকটা ওয়ার্ডেই তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে এখন সবাই তো অলরেডি এই কারণগুলো অনুসন্ধান করতে নেমে গেছে না, যে এটা কী করে এরকম হলো।
সেইভাবে তারা মেরামত করবে তাদের ওয়ার্ড। আচ্ছা, এই যে কারণগুলো এখন মেরামতি করার প্রয়োজন হচ্ছে কেন, এইগুলো যদি আগে থেকে ঠিক করে এই জিনিসগুলোর উপর কাজ করা হতো তাহলে তো আজকের হয়তো এই কারণগুলো না, সবসময় না, সব ব্যাপারটা হচ্ছে যে আপনাকে যে কথাটা আগে বলছিলাম না, যে সবসময় সব কিছু একবারে হয়ে ওঠে না। তো কারণ দেখুন, পৌরসভার গঠন হয়েছে 2 বছর, মানে আমরা এসছি, আমি কাউন্সিলর হয়েছি, ঠিক আছে। এই 2 বছরের মধ্যে পঞ্চায়েত ভোট গেছে, বিভিন্ন কারণে প্রশাসনিক কাজকর্ম বন্ধ ছিল, তারপর এখন নিয়ম হয়ে গেছে সমস্ত কাজই টেন্ডারের মাধ্যমে করা হবে, তার জন্য একটা সময় সাপেক্ষ ব্যাপার থাকে। সব মিলিয়ে কাজগুলো সময় মতো হয়ে ওঠে যায়। দেখুন, আমরা যদি মানুষের কাছে সেইভাবে মন জয় করতে পারতাম তাহলে অবভিয়াসলি রেজাল্ট হতো না। আমাদের অবশ্যই দোষাদি গাফিলতি আছে, সেই জায়গাটা আগামী দিনে আমাদেরকে নতুন করে মেরামত করতে হবে। কারণ হার মানে যে একটা অজুহাত দিয়ে দিলাম, দেখুন যে হেরে গেছি মানে অমুক ওয়ার্ড হেরে তমুক ওয়ার্ড হেরেছি তাই আমি হেরেছি, এটা কোনো এক্সকিউজ নয়। হারটা হার, 1 ভোটে হারাটাও হার, 100 ভোটে হারাটাও হার। আমার ওয়ার্ডে 119 ভোটে পরাজিত হয়েছি আমি, এটা আমার পরাজয়। এর জন্য দল বা নেতৃত্ব কিন্তু কারোর কোনো দোষ এখানে নেই। আর সবচেয়ে বড় কথা যে আমাদের এমন একটা প্রার্থী আমরা পেয়েছিলাম সাংসদ হিসাবে, এটা আমাদের লজ্জা, তাকে আমরা লিড দিতে পারিনি। মানে দিন রাত পরিশ্রম করেছেন উনি, তার সঙ্গে আমাদের বিধায়ক এবং আমাদের সকলের অভিভাবক মাননীয় শ্রী নজরুল মণ্ডল মহাশয় সমান তালে দিন রাত এক করে যেভাবে এই নির্বাচনে 81 দিন পরিশ্রম করেছেন এবং আমাদেরকেও নিরঞ্জন নির্দেশ দিয়েছেন, আমরা সবটা না হলেও আমরা পালন করার চেষ্টা করেছি। তারপরেও এই হারটা মানে আমি কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। মানে আমি রীতিমতো আমি 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, আমি আজ পর্যন্ত এক রাত ঠিক করে ঘুমোতে পারিনি। আমার বাড়ি এটা হওয়ার কথা নয়। হ্যাঁ, যদি কেউ বলতো, যদি কেউ কোনো রকম কোনো বলতো না কাউন্সিলর এই ফল্ট আছে, এর জন্য আমরা ভোট দিইনি, আমরা মাথা নিচু করে পা ধরে তার থেকে ক্ষমা চেয়ে নেবো যে এই জন্য আমাদের থেকে আপনার মুখ ফিরিয়ে নেবেন না। কেউ কোনো দিন বলেও নি, মানুষের এরকম কোনো অভিযোগ আমরা পাইনি। আজ পর্যন্ত কারোর সাথে উঁচু গলায় কথা বলিনি। মানুষ যখন যেরকমভাবে বলেছেন সাধ্যের বাইরে গিয়ে করার চেষ্টা করেছি। আমি যদি জানি যে এই দোষে আমার এই ভোটটা উনি দেবেন না, তাহলে আমি আমার সেই জায়গাটা রেক্টিফাই করতে পারতাম, কিন্তু সেটা বুঝতে পারিনি। আর আপনার বিধানসভার যিনি বিধায়ক, 3 বারের বিধায়ক, তিনি যথেষ্ট দক্ষ, অত্যন্ত দক্ষ, নজরুল আলী মণ্ডল একদম। আমরা রীতিমতো গর্ববোধ করি বিধানসভার আমরা বাসিন্দা হিসাবে বা তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে। এটাকে পরিক্রম করবেন কীভাবে ভেবেছেন? আমি ইতিমধ্যে অলরেডি এলাকায় মিটিং আমি বসা শুরু করে দিয়েছি। বিভিন্ন কারণ উঠে আসছে, সেগুলোকে নিয়ে আমরা রিপেয়ারিং করার চেষ্টা করছি। করে মানুষই বলছে, অনেকে বলছে এই জল জমেছিল ভোটের আগের দিন, আমরা এত 1 হাঁটু জল জমা ভোট দিতে যাবো, হ্যাঁ ভোটটাই দিতে যাইনি, নানা রকম কথা উঠে আসছে আর কি। সেগুলো এখানে লাইট ছিল না, নেই, এটা সেটা, অন্ধকার, তাই এগুলো আমরা ইতিমধ্যেই আমরা উদ্যোগ নিয়েছি এবং এগুলো মেরামত আমরা করে ফেলবো। রাস্তাটা স্যাংশন হয়ে গেছিলো, এই দুটো রাস্তা, যে দুটো রাস্তা বালিয়া এখন হলো, এদের যদি ভোটের আগে হতো তাহলে কিন্তু আমাদের রেজাল্টই হয় না, যার উল্টো হয়। এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছিলো দীর্ঘদিন আগে, পুজোর আগে, কিন্তু জলের লাইন বসবে বলে পৌরসভার টাকা, সরকারের টাকা নষ্ট হবে, তাই আমরা চিন্তা করলাম যে জলের লাইনটা কাটা হয়ে গেলে তারপর রাস্তাটা আমরা করব। রাস্তাটা করতে পারিনি, এটা একটা বড় এফেক্ট ফেলেছে পৌরসভা ভোটে। তো বিধানসভা ভোটের আগে আপনার দলের যারা উচ্চ নেতৃত্ব রয়েছে তাদের পক্ষ থেকে কি বার্তা রয়েছে যে কিভাবে আরো আপনার ওয়ার্ডটাকে কিভাবে আরো মজবুত করা যায়, বা তার যে কাজকর্ম রয়েছে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, কি বার্তা রয়েছে? আমাদের নেতৃত্বের বার্তা একটাই, যে গ্রহণযোগ্যতা আরও বাড়াতে হবে, আরও বেশি পরিশ্রম করতে হবে। যেসব মানুষ আমাদেরকে বিশ্বাস বা ভরসা করতে পারেনি তাদের বিশ্বাস ভরসা অর্জন করতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একটার পর একটা প্রকল্প দিয়েছেন, ভোটের রেজাল্টে তার প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন।
উজাড় করে মানুষ ভোট দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে চাহিদা যে পূরণ হয়নি সেটাই বলবো না। আমরা হয়তো কিছু চাহিদা পূরণ করতে পারি, এটা আমাদের ব্যর্থতা। হ্যাঁ, আমি আপনার ওয়ার্ডের ক্ষেত্রে একদম তাই, যে আপনার ওয়ার্ডের হ্যাঁ। মানুষের সেই চাহিদা এটা আমি পূরণ করতে পারি, এটা আমার ব্যর্থতা। কিন্তু এটা কিন্তু কোনো অবস্থাতে কিন্তু আমার দল বা সরকার কোনো ব্যর্থতা নয়। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা 22 ঘন্টা খালি মানুষকে কি করে ভালো রাখবো, মানুষকে ভালো পরিষেবা দেবো, তার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে। একই রকমভাবে আমাদের বিধায়ক সোনারপুর উত্তর বিধানসভায় এমন একটা বিধায়ক যার বিরুদ্ধে কিন্তু সোনারপুর উত্তর বিধানসভার একটা মানুষও কোনোদিনও কোনো নেগেটিভ কথা বলতে পারেনি। আমরা রীতিমতো গর্ব অনুভব করি। এমন একটা মানুষ যিনি যে কোনো বাড়িতে একটা বাচ্চা অন্নপ্রাশন থেকে শুরু করে বড় ঠাকুরের পুজো থেকে শুরু করে মানুষের বাড়ির যে কোনো প্রয়োজনে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আর এত অ্যাক্টিভ বিধায়ক মানে আমরা পেয়েছি, সত্যি কথা এটা আমাদের গর্ব। কিন্তু তার সাথেও নিজেকে ধিক্কার জানাচ্ছে এই কারণে, এত ভালো মুখ্যমন্ত্রী পেয়েছি, এত ভালো বিধায়ক পেয়েছি, তারপরেও ওয়ার্ডটাকে এই লোকসভায় সাংসদও ভালো, এত ভালো পেয়েছি, তারপরেও এই 1 নম্বর ওয়ার্ডে আমরা যে 119 ভোটে আমরা যে পরাজিত হয়েছি, এটা সত্যি কথা বলতে কি এটা আমার জীবনে একটা কলঙ্ক। আর এই যে ব্যথা সারা জীবন আমি কুড়ে কুড়ে খাবো। সামনে পৌরসভা নির্বাচন আসছে, সেখানে কি মনে হয়? পৌরসভা অনেক দেরি আছে, আগে 2026 বিধানসভা নির্বাচন। পৌরসভা নিয়ে আমরা ভাবছি না। পৌরসভা দল যাকে যা মনোনীত করবে, কী করবে না করবে সম্পূর্ণ দলের ব্যাপার। আমরা প্রথম এখন আমাদের যেটা কাজ, বিধানসভা নির্বাচনে আমাদের ওয়ার্ডের যে এই যে 119 ভোটের হার, এই 119 ভোটের হারটা 10 গুণ বাড়িয়ে 1190 ভোটে এই ওয়ার্ড থেকে যখন বিধায়ককে আমি জেতাতে পারবো, ওটাই রাজনীতি করা সার্থকতা হবে। আমরা কথা বলে নিলাম সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথ মহাশয়ের সঙ্গে। তিনি যেমনটা বললেন যে ওয়ার্ডের হার সেটা একান্তই তারই ব্যর্থতা, এতে বিধায়ক বা দলের অন্য কারোর কোনো খামতি নেই। তার ওয়ার্ডের যে সমস্ত জায়গায় এখনও পর্যন্ত খামতি রয়েছে সেগুলোকে পর্যালোচনা করে পরবর্তী বিধানসভায় এই যে 119 ভোটে তার ওয়ার্ড পিছিয়ে রয়েছে, এই মার্জিনটাকে 10 গুণ বাড়িয়ে পরবর্তী বিধানসভার আগে তারা বিধায়ককে লিড দেবেন, এমনটাই কিন্তু তারা আশাবাদী। ক্যামেরায় গৌরবের সঙ্গে ঋষিতার রিপোর্ট, সোনারপুর বার্তা।